ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল লার্নিং জিওগ্রাফি। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি দ্বাদশ শ্রেণীর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার নাম জলনির্গম প্রণালী। এটি তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় আছে। এই অধ্যায় থেকে তোমাদের ফাইনাল এইচএস পরীক্ষায় এমসিকিউ, এসএকিউ ও ডেসক্রিপটিভ সমস্ত ধরনের প্রশ্নই থাকে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো প্রথমেই তোমরা দেখো যে জলনির্গম প্রণালী পড়তে গেলে যে যে বিষয়গুলি তোমাকে প্রথমেই জানতে হবে বা প্রথমে যেগুলি পড়তে হবে সেগুলি হলো নদী কাকে বলে। নদী কাকে বলে যদি না জানো বা নদী সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তাহলে জলনির্গম প্রণালী সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। তারপর দেখো উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে, অববাহিকা কাকে বলে, বিভিন্ন প্রকার নদী ও তাদের উদাহরণ সমূহ, যেমন অনুগামী নদী বা কনসিকুয়েন্ট স্ট্রিম, পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট স্ট্রিম, পুনর্ভবা নদী বা রিসিকুয়েন্ট স্ট্রিম, পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম, অধ্যারোপ নদী বা সুপারইম্পোজ স্ট্রিম, বিপরা নদী বা অবসিকুয়েন্ট স্ট্রিম। তো এই যে নদীর যে বিভিন্ন শ্রেণীবিভাগ, এগুলি তোমাকে খুব ভালো করে আগে জানতে হবে, তবেই তুমি জলনির্গম প্রণালী সম্পর্কে ধারণা পাবে। তো চলো প্রথমে যে বিষয়গুলি আছে সেগুলি আমরা চিত্রসহ খুব ভালো করে বুঝে নিই। তো প্রথমে আছে দেখো, নদী কাকে বলে। নদী কাকে বলে সেটা তোমরা খুব ছোট থেকেই ক্লাস 2-3 থেকেই জেনে এসেছো। তো আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো বলছে যে তুষার গলা জল বা বৃষ্টির জল বা ঝর্ণার জল উঁচু মালভূমি, পর্বত বা কোনো উচ্চভূমি থেকে নির্দিষ্ট খাতের মধ্য দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে প্রাকৃতিক জলধারা রূপে যে প্রবাহিত হয়, দিয়ে সমুদ্রে বা হ্রদে বা তোমার কোনো বড় জলাধারে মিলিত হয়, তখন তাকেই বলা হয় নদী। তো তোমরা দেখো, এই যদি একটি উচ্চভূমি বা পাহাড় হয়, পাহাড়ের এই যে উঁচু জায়গাতে বিভিন্ন বরফ জমে থাকে। তো এখানে যে বরফ জমে থাকে, সূর্যের তাপে আস্তে আস্তে যখন এই বরফ গলতে শুরু করে, তখন জলে পরিণত হলে এই যে মাধ্যাকর্ষণ শক্তির ফলে পর্বত বেয়ে আস্তে আস্তে সেটি নিচে নেমে আসে। তো প্রথমে মালভূমি, তারপর সমভূমি, এর মধ্য দিয়ে একদম সমুদ্রে বা হ্রদে বা কোনো জলাশয়ে মিলিত হয়। তো এই যে মাধ্যাকর্ষণ টানের ফলে যে প্রারম্ভিক ঢাল অনুসারে যে প্রবাহিত হচ্ছে জলধারা, সেটিকেই বলা হচ্ছে নদী। এই যে পার্বত্য ভূমি থেকে যে নদীটি নেমে এলো, সেই নদীটিকে বলা হচ্ছে প্রধান নদী। এবার এই নদীতে যদি কখনো অন্য জায়গা থেকে, যদি কোনো উচ্চভূমি বা অন্য জায়গা থেকে যদি কোনো নদী এসে এই নদীতে মিলিত হয়, তখন তাকে বলা হয়, এই নদীটিকে বলা হবে এই প্রধান নদীর উপনদী। তাহলে এটি হয়ে গেল উপনদী। এটি ছিল প্রধান নদী। আর যে নদীটি এই প্রধান নদীতে এসে মিশছে, সেই নদীটি হয়ে গেল উপনদী। এবার বলেছে যে এই প্রধান নদী থেকে যদি কোনো নদী শাখার মতো বেরিয়ে যায়, এই যে প্রধান নদী একটা যাচ্ছে, সেখান থেকে একটি নদী ধরো শাখার মতো এই দিক দিয়ে বেরিয়ে গেল, এই নদীটা এদিক দিয়ে যাচ্ছে শাখার মতো, এই নদীটা বেরিয়ে গেল, তখন এই যে বেরিয়ে গেল এই যে নদীটি, সেই নদীটিকে বলা হচ্ছে শাখা নদী। এর উদাহরণ হলো তোমার গঙ্গার শাখা নদী ভাগীরথী হুগলি। ভাগীরথী হুগলি নদী হলো গঙ্গা নদীর শাখা নদী। এটা যদি তোমার গঙ্গা নদী হয়, তাহলে এই যে শাখা বেরিয়ে গেল সেটি হলো তোমার ভাগীরথী হুগলি নদী। আর উপনদী হলো তোমার, উপনদীর উদাহরণ হলো যমুনা। গঙ্গা নদীর উপনদী হলো যমুনা। তো বিভিন্ন নদীর অনেক উপনদী বা শাখা নদী আছে, তাদের নামগুলো তোমরা জেনে নেবে। এবার আমরা দেখব যে নদী অববাহিকা কাকে বলে। এই যে প্রধান নদী, এই প্রধান নদীর সাথে যেসব উপনদী এসে মিলিত হলো বা যে শাখা নদী বেরিয়ে গেল বা শাখা নদী নির্গত হলো, তাদের একত্রে যে নদী গোষ্ঠী সৃষ্টি করলো, এই টোটালটাকেই বলা হচ্ছে অববাহিকা। এই যে টোটালটা মিলে একে বলা হচ্ছে নদী অববাহিকা। তাহলে এটি হয়ে গেল তোমার নদী অববাহিকা। এটি হয়ে গেল নদী অববাহিকা। এই টোটালটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। এই অববাহিকা জানতে গিয়ে তোমাদের আর একটা জিনিস জানা দরকার, যেটি হলো ধারণ অববাহিকা বা ধারণ অববাহিকা কাকে বলে। দেখো, এই যে একটা নদী, যে প্রধান নদীটি বেরিয়ে এলো, সেই নদীটি কোথায় থেকে এলো, এই যে বরফ গলা জলে, বা এদিক থেকে একটি নদী, ক্ষুদ্র নদী এসে মিলিত হলো, এদিকে একটি ক্ষুদ্র নদী এসে মিলিত হলো, বিভিন্ন দিক থেকে অনেক ক্ষুদ্র নদীগুলি যখন একটি জলধারার আকারে মাধ্যাকর্ষণ শক্তির ফলে উপর থেকে নিচের দিকে নেমে চলে যাবে, তখনই তাকে বলা হচ্ছে
এই যে অববাহিকাটা, এই জায়গাটার পর্বতের যে অববাহিকা, উৎস অঞ্চলের যে অববাহিকা, সেটিকেই বলা হচ্ছে তোমার ধারণ অববাহিকা। তো এই জলনির্গম প্রণালী পড়তে গিয়ে তোমাকে উপনদী, শাখা নদী, প্রধান নদী, অববাহিকা, ধারণ অববাহিকা এই সবগুলি খুব ভালো করে জানতে হবে। তো এই বিষয়গুলি জানার পর এবার আমরা দেখব যে বিভিন্ন প্রকার নদী ও তাদের উদাহরণ সমূহ, যেমন কি কি, যে অনুগামী নদী, পূর্ববর্তী নদী, পুনর্ভবা নদী, এই সমস্ত নদীগুলি কাকে বলে এবং এদের উদাহরণ কি। এবার দেখো, এই যে ভূমির প্রারম্ভিক ঢাল, এই যে ঢাল দেখো এই বরাবর এসে এদিকে গিয়েছে, তো এই যে ভূমির প্রধান বা প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে অনুগামী নদী। তাহলে এই যে নদীটি প্রবাহিত হলো ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে, সেই নদীটির নাম কি হলো না অনুগামী নদী। এটি হয়ে গেল অনুগামী নদী। ভূভাগ সৃষ্টির সর্বপ্রথমেই এই অনুগামী নদীর সৃষ্টি হয় বলে এর আর এক নাম হলো তোমার প্রাথমিক নদী। এটিকে আর এক নামে ডাকা হয়, যেটিকে বলা হচ্ছে প্রাথমিক নদী। আর একটা জিনিস খেয়াল রাখো, এই যে শিলাস্তরের যে প্রাথমিক ঢাল বা এই যে নতি অনুসারে যে প্রবাহিত হলো, অনুগামী নদীটি নতি অনুসারে প্রবাহিত হলো, এর জন্য একে আবার বলা হয় নতি নদী বা ডিপ স্ট্রিম। ডিপ স্ট্রিমও বলা হয়ে থাকে একে। তাহলে এই অনুগামী নদীর যে বিভিন্ন ভাগগুলো আছে বা বিভিন্ন নামগুলো আছে, যে প্রাথমিক নদী, নতি নদী, এগুলি তোমাকে জানতে হবে। অনেক সময় তোমাকে বলবে যে নতি নদী কোন কোন নদীটিকে বলা হয়, 4টে অপশন দিয়ে দিল, তখন তোমাকে খুঁজে বের করতে হবে। এর জন্য এগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। এবার দেখো, অনুগামী নদীর উদাহরণ হচ্ছে গঙ্গা নদী। তো অনুগামী নদীর উদাহরণ হলো গঙ্গা নদী। এবার আমরা দেখব পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট স্ট্রিম। এবার বলছে অনুগামী নদীর সৃষ্টি হওয়ার এর দুই পাশ থেকে, এই পাশ থেকে দেখো যে আয়াম বরাবর, আয়ামকে অনুসরণ করে যে নদী প্রবাহিত হলো দিয়ে অনুগামী নদীর সাথে মিলিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট স্ট্রিম। তাহলে এটি হয়ে গেল পরবর্তী নদী। এটি ভূমির আয়াম বরাবর যে প্রবাহিত হচ্ছে সেই জন্য একে বলা হচ্ছে আয়াম নদী। এর অপর নাম হলো আয়াম নদী। এতক্ষণ আমরা যে অনুগামী নদীটিকে দেখেছিলাম যে নতি অনুসারে প্রবাহিত হচ্ছে, সেই জন্য ওকে বলা হচ্ছে নতি নদী। আর এই পরবর্তী নদীটিকে বলা হচ্ছে আয়াম নদী, কারণ আয়ামকে অনুসরণ করে প্রবাহিত হচ্ছে বলে এটি হয়ে গেল আয়াম নদী। এটিকে আবার এই যে অনুগামী নদীর সাথে আড়াআড়িভাবে মিলিত হচ্ছে বলে একে আবার অনুদৈর্ঘ্য নদীও বলা হয়ে থাকে। একে আবার অনুদৈর্ঘ্য নদীও বলে। তো এই যে এর বিভিন্ন যে নামগুলি আছে সেগুলি তোমাকে খুব ভালো করে জানতে হবে। এর উদাহরণ হলো গঙ্গার উপনদী সোং। উদাহরণ হলো গঙ্গার উপনদী সোন। এবার দেখব বিপরা নদী। বিপরা নদী কি বলেছে, বিপরা মানে আমরা বুঝতে পারছি যে বিপরীত। এবার দেখো যে কোনো ভূভাগের প্রারম্ভিক ঢালের বিপরীতে, এই যে প্রারম্ভিক ঢাল অনুসারে অনুগামী নদী প্রবাহিত হয়েছিল তার বিপরীত দিক দিয়ে, মানে এই যে এর বিপরীত দিক দিয়ে যদি কোনো ছোট নদী প্রবাহিত হয়, এই বিপরীত দিক দিয়ে যদি কোনো নদী প্রবাহিত হয় তখন তাকে বলা হচ্ছে বিপরা নদী। বিপরীত অনুগামী নদীর বিপরীত দিক থেকে বা ভূমির প্রারম্ভিক ঢালের বিপরীত দিক থেকে প্রবাহিত হচ্ছে বলে একে বলা হচ্ছে বিপরা নদী। এই যে ভৃগুতটের ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে বলে একে বলা হয় ভৃগুতট নদী। একে ভৃগুতট নদীও বলা হয়ে থাকে। এবার আমরা দেখব পুনর্ভবা নদী। পুনর্ভবা নদী বলেছে ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে যেসব নদী অনুগামী নদীর মতোই এই যে প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে, এই প্রারম্ভিক ঢাল অনুসারে অনুগামী নদী যেমন প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত হলো, এই নদীগুলিও প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে, কিন্তু এটি ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে যেটি সৃষ্টি হচ্ছিল অনুগামী নদী, এটি সৃষ্টি হয় ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে। এটা তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হচ্ছে পুনর্ভবা নদী। তো এটিও তোমার ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারেই প্রভাবিত হচ্ছে অনুগামী নদীর দিকে। একে বলা হচ্ছে পুনর্ভবা নদী।
এই নদীর যে উপত্যকার গভীরতা সেটি প্রধান যে অনুগামী নদী তার থেকেও বেশি হয়ে থাকে। এবার আমরা দেখব পূর্ববর্তী নদী। বলছে এই যে একটি শিলা গঠিত আছে, এই ধরো এই একটি শিলা, নতুন শিলা, নবীন শিলা, আর এটি হলো প্রাচীন শিলা। তো এই যে নবীন শিলা এবং প্রাচীন শিলা উপর নিচে আছে, এর উপর দিয়ে যখন একটি নদী প্রবাহিত হবে তখন কি হবে, এই নদী প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটাকে ক্ষয় করবে, এই যে নবীন শিলাস্তরটিকে ক্ষয় করবে। ক্ষয় করে কি হবে, এই যে নবীন শিলা গঠিত ছিল এবং এর যে নিচে প্রাচীন শিলা গঠিত ছিল, এটি ধরো প্রাচীন শিলা গঠিত, এটা নবীন শিলা। তো একটি নদী যখন প্রবাহিত হবে তখন এই যে উপরে যে শিলাস্তর থাকবে সেটিকে যখন ক্ষয় করে এই যে প্রাচীন শিলা গঠিত অঞ্চলটি উন্মুক্ত হয়ে যাবে, দিয়ে এর উপর দিয়ে প্রবাহিত হতে থাকবে, তখন তাকে বলা হবে তোমার অধ্যারোপিত নদী। সরি, আমি ভুল করে বলেছিলাম যে পূর্ববর্তী নদী, এটি হবে অধ্যারোপিত নদী। প্রাচীন শিলা উন্মুক্ত হয়ে গেল, এই নদীটি ক্ষয়ের ফলে প্রাচীন শিলার উপর অধ্যারোপ পড়ে গেল, সেই জন্য এর নাম হচ্ছে অধ্যারোপিত নদী। এটির উদাহরণ হচ্ছে মধ্যপ্রদেশের সোন নদী। এবার আমরা দেখব পূর্ববর্তী নদী। একটি নদী এই যে প্রবাহিত হচ্ছে, এর উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, শিলাস্তরের উপর দিয়ে যখন একটি নদী প্রবাহিত হচ্ছে, বলছে এই অঞ্চলটা যদি কখনো উঁচু হয়ে যায়, এই যে ভূমিভাগটা যদি উঁচু হয়ে যায়, তখন এই নদীটি যদি এই উঁচু হওয়া সত্ত্বেও এর উপর দিয়েই বা এর যে ঢাল বা যে শক্তি, ক্ষয় করার শক্তি, একে সামঞ্জস্য রেখেও যদি প্রবাহিত হতে থাকে, তখন তাকে বলা হয় পূর্ববর্তী নদী। ঠিক আছে, তখন বলা হচ্ছে পূর্ববর্তী নদী। ভূমি উত্থান হওয়ার সত্ত্বেও তার যে নিম্নক্ষয় করার ক্ষমতার মাধ্যমে পূর্বেকার গতিটা বজায় রেখে সে প্রবাহিত হয়েই চলেছে, সেই জন্য একে বলা হচ্ছে পূর্ববর্তী নদী। আগে থেকেও প্রবাহিত হচ্ছিল, এখনও প্রবাহিত হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এই যে নদীটার নিম্নক্ষয় করার ক্ষমতা এই যে ভূ উত্থান হয়ে যাচ্ছে, এই ভূ উত্থানের থেকে বেশি হবে বা সমান হবে। যদি ভূ উত্থানের থেকে নিম্নক্ষয় করার ক্ষমতা যদি কম হয় তাহলে কিন্তু নদীটা প্রবাহিত হতে পারবে না, তখন এখানেই স্তব্ধ হয়ে যাবে বা ফিরে যাবে। তো এই ছিল তোমাদের বিভিন্ন প্রকার নদীর শ্রেণীবিভাগ, যেগুলি তোমরা উদাহরণসহ এবং চিত্রসহ খুব ভালো করে বুঝে নেবে এবং বাড়িতে ছবি এঁকে এঁকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। আশা করছি এই যে নদীর শ্রেণীবিভাগ বা যে শাখা নদী, উপনদী যেগুলি আমি পড়ালাম, অববাহিকা, সেগুলি সম্পর্কে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। এর পর দিন আমি বা পরের ক্লাসে জলনির্গম প্রণালীটা শুরু করব। তো জলনির্গম প্রণালী পড়তে গেলে প্রথমে তোমাকে এই বিষয়গুলি খুব ভালো করে জানতে হবে। এখান থেকে তোমরা দ্বাদশ শ্রেণীতে যে ফাইনাল এইচএস পরীক্ষা হবে সেখানে এমসিকিউ এসিকিউ প্রশ্ন থাকবে, হয়তো বড় প্রশ্ন এই নদীর শ্রেণীবিভাগ থেকে না থাকতে পারে, কিন্তু এমসিকিউ এসিকিউ কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে এখান থেকে। উদাহরণগুলি বা তোমার যে বিভিন্ন নদী উপনদী কাকে বলে সেগুলো এসিকিউ কোশ্চেনে দিতে পারে। তো ভিডিওটি বেশি লম্বা না করে এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রেখো, যাতে করে আমি দ্বাদশ শ্রেণী বা একাদশ শ্রেণীর যে টপিক ওয়াইজ যে পড়াতে থাকছি এবং ভিডিওগুলো আপলোড করতে থাকছি সেগুলি তোমরা খুব সহজেই দেখতে পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ক্লাসে।